নেক্সট 33। পরপর দেখুন 33 আর 34টা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর একই ধরনের দুটো। আমি হ্যাঁ বলুন। আপনটা সব জায়গাতে ইউজ হয় না। আপন হিম যেমন আপনটা ডিপেন্ড করছে না কি ধরনের ভার্ব আছে সেটার উপরে ডিপেন্ড করছে। আমরা যেমন বেস্ট আউট আপন বলি অনেক সময়, যে কারুকে যখন আমরা আম, কোনো কিছুকে কোনো একটা দায়িত্ব কারোর উপরে দেওয়া হচ্ছে, ঠিক আছে, রেসপন্সিবিলিটি ওয়াজ বেস্ট আউট আপন হিম, মানে এই দায়িত্বটা কারোর ওপরে দেওয়া হলো। তো ওই আপন কথাটা অনেক সময় হয়, আবার অনেক সময় অন দিয়ে দিলেও হয়ে যায়, তাই না? যেমন একটু আগে আমরা যেটা দেখলাম যে একটা কারুকে একটা অনারারি ডিগ্রি কাউকে দেওয়া হচ্ছে ইত্যাদি, তো সেটা অন বলতে পারি। কিন্তু কারুর ওপরে মানে অনেক সময় না চাপিয়ে দেওয়া অর্থেও অপন কথাটা বলা হয়, ঠিক আছে, যে তার ওপরে এরকম ভার দেওয়া হলো, বেস্টার্ড আপন হিম, বা তাকে এরকম দায়িত্ব দেওয়া হলো। ওকে, ডিপেন্ড করছে যে ভার্বটার সাথে কি আছে। আচ্ছা, এই যে 33 আর 34 যে দুটো আছে, দুটোতেই আপনারা দেখতে পাচ্ছেন ইনডিগন্যান্ট কথাটা আছে। দিস ওয়ার্ড ইনডিগন্যান্ট হ্যাজ বিন ইউজড টুয়াইস। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনডিগন্যান্ট? ইনডিগন্যান্ট মানে আমরা বলতে পারি ডিসস্যাটিসফাইড বলতে পারি, ঠিক আছে, অথবা অ্যাগ্রিভড বলতে পারি। অ্যাগ্রিভ, AGGRIEVED। আমি লিখে দেবো এইটার। ইনডিগন্যান্ট কথাটার মানে হতে পারে ডিসস্যাটিসফাইড, অথবা বলতে পারি অ্যাগ্রিভড। অ্যাগ্রিভড মানে যারা রুষ্ট বা রাগান্বিত, বা কারুর হয়তো কোনো স্বার্থে আঘাত হয়েছে বা কারুর অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, তো সেই ব্যক্তি উইল বি অ্যান অ্যাগ্রিভড পারসন, যার কোনো একটা কিছু কোনো বিষয়ে যিনি আহ, আহত ঠিক না, আহত তো ইনজিওর্ড হবে, মানে রেগে গেছেন বা তাকে ডিসস্যাটিসফাইড হয়েছে, ঠিক আছে। সাপোজ you took services from somewhere, okay, but you were not happy with the services, rather something happened which made you angry, তাহলে you will be the person who is aggrieved, ঠিক আছে। যে কাস্টমার, অনেক সময় কাস্টমার বা সার্ভিস যাকে দেওয়া হচ্ছে সেই পার্সনকে অ্যাগ্রিভ পার্সন বলা হয়, মানে যিনি সার্ভিসটা পেয়ে খুশি হলেন না, উল্টো বিরক্ত হলেন, ঠিক আছে, শুধু অসন্তুষ্ট নয়, অনেক সময় উনার হ্যারাসমেন্ট হলো, ঠিক আছে, বা কোনো উনার ব্যাড এক্সপিরিয়েন্স হলো, ঠিক আছে, বা উনার মনে হলো যে উনি যে টাকাটা স্পেন্ড করলেন সেটা সঠিকভাবে সেটার ইউটিলাইজেশন হলো না, বা সেটা ওভার প্রাইসড কোনো কিছু হলো, সো দোজ পিপল উইল বি কল্ড অ্যাগ্রিভ, মানে যে কোনো কিছুতে রুষ্ট, রাগান্বিত, ঠিক আছে, ইত্যাদি হয়েছেন। সো দ্যাট কাইন্ড অফ আ পার্সন উইল বি অ্যান ইনডিগন্যান্ট পার্সন। ওকে, তাহলে ইনডিগন্যান্টটা কি পার্ট অফ স্পিচ? এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, আর দুটো ভাবে আমি বলতে পারি কথাটা, এখানে কেন দুটো আলাদা আলাদা প্রসঙ্গে দেওয়া আছে। একটাতে বলা হচ্ছে, প্রথমটাতে যেটা আছে যে আমার উপরে ডিসস্যাটিসফাইড বা ক্ষুণ্ণ বা রুষ্ট, সেটা হচ্ছে কারুর ওপরে যখন তিনি ইনডিগনেন্ট, কেউ কেউ কারুর ওপরে রুষ্ট হয়েছেন, রাগান্বিত হয়েছেন, তাহলে ব্যক্তির উল্লেখ যদি থাকে তাহলে কি হবে, আবার কোনো একটা কারুর কথায় রেগে গেলেন, প্লিজ পে অ্যাটেনশন, বিটা যেটা এই 34 যেটা আছে সেটা কি আছে, যে কারুর কোনো কথায় রেগে গেলেন, বা কোনো একটা রিমার্কে রেগে গেলেন, বা কোনো একটা ব্যবহারে রেগে গেলেন, তাহলে কি হবে? দুটো ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হবে। কি হতে পারে আপনাদের কি মনে হয়? যদি পার্সনের ওপরে রেগে গিয়ে থাকেন তাহলে কি হবে, আর কোনো একটা পার্টিকুলার ঘটনায় রেগে গেছেন, বা পার্টিকুলার একজন কারুর রিমার্কে রেগে গেছেন, আমি আবার বলছি পার্টিকুলার ঘটনা, পার্টিকুলার রিমার্ক, পার্টিকুলার বিহেভিয়ার, তাহলে কি হবে?
আর যদি ব্যক্তিটির ওপরে রেগে গিয়ে থাকেন তাহলে কি হবে? প্রথমে ব্যক্তি, তারপরে ঘটনা বা রিমার্ক, হোয়াট এভার। ট্রাই কি হবে? আমি অনেকটা হিন্ট দিয়ে দিলাম কিন্তু। ম্যাম অ্যাড হবে? ইয়েস, রিমার্ক না, এটা অ্যাড হবে না। 33টা উইথ, ইয়েস। যেমন আমি কারুর ওপরে রেগে যাই, বলি না আই এম অ্যাংরি অথবা আই এম ভেক্সড উইথ ইউ, প্রথমেই বলেছিলাম। সেরকমই অ্যাগ্রিভড উইথ ইউ বা ইন্ডিগনেন্ট উইথ ইউ, উইথ মি, উইথ হিম, উইথ হার, উইথ দেম, উইথ দ্য সার্ভিস প্রোভাইডার্স, যা ইচ্ছা থাকুক। এই মিটা হচ্ছে অবজেক্টিভ কেসে আছে। ওই যে বললাম প্রোনাউনের চারটা আপনারা দেখবেন অবজেক্টিভ কেসে ওখানে পেয়ে যাবেন। এখানে মি এর জায়গায় কি কি থাকতে পারতো? ইউ থাকতে পারতো, আস থাকতে পারতো, দেম থাকতে পারতো, হিম থাকতে পারতো, হার থাকতে পারতো। সো হি ওয়াজ ইন্ডিগনেন্ট with me, with you, with us, with them, with him, with her, যাই আছে সবগুলোই কিন্তু প্রোনাউন্স অল ইন দি অবজেক্টিভ কেস। এই যে অবজেক্টিভ কেসের প্রোনাউন, এগুলোকে কোনোদিনই চাইলে আপনি সাবজেক্ট বানাতে পারবেন না। সেন্টেন্সের কখনোই এরা সাবজেক্ট হবে না, কর্তা হবে না। এরা হচ্ছে তারা যাদের ওপরে কাজটা অ্যাপ্লাইড হচ্ছে, তার মানে এরা হচ্ছে অবজেক্ট। কিভাবে পাচ্ছি? ইন্ডিগনেন্ট উইথ হুম, দুটো প্রশ্ন আছে তো অবজেক্ট পাওয়ার জন্য। যদি মানুষের ওপরে কাজটা অ্যাপ্লাইড হয় তাহলে হুমের উত্তর দেবে, যদি কোনো জিনিস বা কোনো কিছুর ওপরে অ্যাপ্লাইড হয় অ্যাপার্ট ফ্রম আ পার্সন তাহলে কিসের উত্তর দেবে? হোয়াটের উত্তর দেবে, তাই তো? তাহলে এটা হবে উইথ বা এর মধ্যে থেকে যাই থাকুক না কেন আসতে পারে। Similarly angry, similarly vexed, similarly dissatisfied, similarly aggrieved. Make use of these words. Dissatisfied হোক, indignant এর জায়গায় angry, dissatisfied, aggrieved, whatever you place, but the effect will be same. Now what about this one? 34টা কি হবে? Very good. At my remark. যেমন বলেছি at my remark, সেরকম বলতে পারতাম at his or her or their, because এটা হচ্ছে একটা পজেসিভ প্রোনাউন, তাই তো? রিমার্ক বলতে পারতাম at my remark, at her remark, at his remark, at their remark. আমি সব রকম কম্বিনেশন আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এটার জায়গায় ওটা বা সেটা আসলে কি হবে, আপনারা ঘাবড়ে যাবেন, ঠিক আছে? সো এরকম ভাবে থাকতেই পারে। ওকে, সো at my remark, ওকে। সো কোনো একটা পার্টিকুলার জিনিসে যখন কেউ রেগে যাচ্ছে, ডিসস্যাটিসফাইড হয়ে যাচ্ছে, রুষ্ট হচ্ছে, ক্ষুণ্ণ হচ্ছে, তখন আমরা অ্যাট বলে সেটাকে বলবো, ঠিক আছে? তাহলে এইটা মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট এটা। তারপরে 35 কি হবে? এটাও খুব ইম্পর্টেন্ট। এখানে যে আনসার অপশন গুলো আছে, আন্ডার, বিনিথ, বিয়ন্ড, বিলো, এই সব আমার ভিডিওটাতে আপনারা পেয়ে যাবেন। কম্পারেটিভ স্টাডি করে বলা আছে ডিফারেন্স বিটুইন বিলো, বিনিথ, আন্ডার, ঠিক আছে? আমি বলেছিলাম আন্ডারের একটা খুব ভালো মনে রাখার উপায় হচ্ছে যখনই কোনো কিছুর সাথে কোনো কিছুর একটা বডি কন্ট্যাক্ট আছে। আমরা বিলো মানেও নিচে বোঝাই, আন্ডার মানেও নিচে বোঝাই। বাংলাতে বা হিন্দিতে এটার কোনো তফাৎ নেই, তাই না? কিন্তু ইংলিশে আছে। কেন আছে? ইউজের কারণে তফাৎটা আছে। যখন সামথিংকে আমি বলবো আন্ডার সামথিং, তার মানে আমার বুঝতে হবে যে সেই জিনিসটার সাথে আরেকটা জিনিসের কন্ট্যাক্ট আছে, ফিজিক্যাল কন্ট্যাক্ট আছে, তার জন্য কিন্তু আন্ডার কথাটা আসছে। সাপোজ আমি যদি বলি আমি একটা চাবি বালিশের তলায় রাখলাম, আমি কি বলবো? আই কেপ্ট দ্য কি আন্ডার দ্য পিলো। কেন আন্ডার দ্য পিলো বললাম? বিকজ পিলোটার সাথে চাবিটার একটা ফিজিক্যাল কন্ট্যাক্ট হচ্ছে, তাই তো? তাই না? আমরা যদি বলি যে এই যে আমরা শীতকালে কি হয়, ঠান্ডার মধ্যে একটার উপর একটা পড়তে থাকি গার্মেন্টস, তাই না?
সোয়েটার পরলো কেউ, তার উপরে একটা জ্যাকেট পরলো, যদি মারাত্মক ঠান্ডায় কেউ থাকে যে একেবারে মাইনাস সাম ডিগ্রিতে চলে গেছে, তাহলে কি করবে, তার উপরে আবার একটা ওভারকোট চাপিয়ে নেবে। ঠিক আছে, তাহলে ওপরে ওভারকোটটা আছে, তার তলায় হয়তো একটা জ্যাকেট আছে, তার তলায় হয়তো একটা সোয়েটার আছে, তার তলায় হয়তো একটা উলেন আরেকটা কোনো কিছু থাকতে পারে, তাহলে কি বলতে পারি, হি ওয়ার আ সোয়েটার আন্ডার দ্য জ্যাকেট। কেন বলছি আন্ডার দ্য জ্যাকেট, কেন বললাম না বিলো দ্য জ্যাকেট? বিকজ জ্যাকেট আর সোয়েটারের মধ্যে কি আছে, ফিজিক্যাল কন্ট্যাক্ট আছে, তো যখনই ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকবে আন্ডার ইউজ করব। ঠিক আছে, আর বিলো কি করব, বিলোর কথাটা কখন আসবে, যখন কতটা নিচে সেই তলটা আমরা এক্স্যাক্টলি জানি না। ঠিক আছে, আন্ডার কথাটা আরেকটা ইউজ হয়, সাপোজ আমার একটা টেবিল আছে, টেবিলের তলায় আমি আমার জুতোটা খুলে রাখলাম বা স্লিপার্সটা খুলে রাখলাম, তাহলে কি বলবো, তখন বলবো তো আন্ডার দ্য টেবিল। কেন আন্ডার দ্য টেবিল বলছি, এর জন্য বলছি যে টেবিলটা তো আর একদম এমন নিচে নেই যে তার কোনো তল খুঁজে পাওয়া যাচ্ছে না, টেবিলটাও একটা সারফেসের ওপরে দাঁড়িয়ে আছে, আমার মানে শুটা বা স্লিপারটা আমি সেই সারফেসের ওপরেই রেখেছি, তার মানে একই সারফেসের ওপরে টেবিলটাও আছে, সেই সারফেসের ওপরেই আমার জুতোটা আমি রেখেছি। তার জন্য বলতে পারি, কেননা একটা পারসিভেবল মানে যেই জিনিসটা একটা অ্যাচিভেবল হাইটের মধ্যে আছে, তাই না, তাই বলতে পারি আই হ্যাভ কেপ্ট দ্য শুজ আন্ডার দ্য টেবিল, আন্ডার দ্য চেয়ার, বিকজ দুটোই সেম সারফেসের ওপরে লাই করছে, কাইন্ড অফ ফিজিক্যাল কন্ট্যাক্ট সেখানেও আছে, নিচের সারফেসটার সাথে দুটো জিনিসেরই ফিজিক্যাল কন্ট্যাক্ট আছে, তাই আন্ডার বললাম। কিন্তু বিলো যখন বলছি কতটা নিচে বোঝা যাচ্ছে না, তার কোনো সীমা পরিসীমা নেই। ওকে, সাপোজ আমি বললাম একটা মেডিসিন আছে, এটাকে বলা হচ্ছে যে ইট শুড নট বি কেপ্ট আন্ডার বিলো এত ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে ওটার হয়তো যে কম্পোজিশনটা সেটা নষ্ট হয়ে যাবে, যে এত ডিগ্রি সেন্টিগ্রেডের তলার যদি কোথাও রাখা হয় তাহলে সেটা এফেক্টিভ হবে না। ওকে, তাহলে সেটা বিলো বলবো, কেননা কতটা নিচে, বা বিলো সি লেভেল, সি লেভেলের কতটা নিচে সেটা বোঝা যাচ্ছে না। তো আমি কিন্তু খুব ভাইটাল দুটো কথা বলে দিয়েছি, এবার বলুন তো এটা কি হবে। আর বিনিথ আর আন্ডারের একই মানে অলমোস্ট। অ্যাটেনমেন্টস মানে কি, অ্যাচিভমেন্টস অর অ্যাকমপ্লিশমেন্টস। এই যে অ্যাটেনমেন্টস বলেছে না, অ্যাটেনমেন্টস মানে হচ্ছে অ্যাচিভমেন্ট অথবা অ্যাকমপ্লিশমেন্ট, কি হবে বলুন তো। প্লিজ ট্রাই। কত নম্বর, মাইকে একটু বলুন, না তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, কোনটা? অপশন সি বিয়ন্ড না, বিয়ন্ড মানে হচ্ছে কোনো কিছু ছাপিয়ে চলে গেল। যারা উত্তর দিচ্ছেন না আনসার আসানসোলের, তারা উত্তর দিন এবং ঠিক উত্তর দিচ্ছেন, বলুন মাইকে। বাকিরা এক্ষুনি উত্তর পেলাম কিন্তু আমি, আই কুড ওভার হিয়ার। ইয়েস, বাঁকুড়ার থেকে পেয়ে গেছি, দ্য আনসার ইজ বিলো। ঠিক আছে, হিজ অ্যাটেনমেন্টস আর বিলো ইয়ার্স। অ্যাটেনমেন্টস মানে লাইক আই সেড অ্যাকমপ্লিশমেন্টস অর অ্যাচিভমেন্টস। ঠিক আছে, সো হিজ অ্যাচিভমেন্টস আর বিলো ইয়ার্স, তার মানে তোমার যা অ্যাচিভমেন্ট তার তলায় হচ্ছে অন্য আরেকজনের অ্যাচিভমেন্ট। ওকে, মানে তোমার অ্যাচিভমেন্ট তার থেকে বেশি, না বলে ঘুরিয়ে বলা হলো হিজ অ্যাটেনমেন্টস আর বিলো ইয়ার্স, মানে তোমার থেকে লোতে। আর কি বললাম, বিনিথ আন্ডারের একই মানে থাকে, বিয়ন্ড মানে তো বিয়ন্ড সামথিং, কোনো কিছুকে পার করে চলে যাওয়া, আর বিলো ইজ দি আনসার, কেননা কতটা নিচে সেটা বলা নেই। ঠিক আছে, কতটা বলে সেটা বলা নেই, কেউ হয়তো পরীক্ষায় নম্বর পেয়েছিল, বা পরীক্ষায় নাম্বার যদি নাই হয়, যে কেউ হয়তো আহ, আহ, আহ,
পিএইচডি করে ফেলেছে, আরেকজন হয়তো পোস্ট গ্রাজুয়েশন করছে, এরকম হতে পারে যে তার অ্যাচিভমেন্টটা বেশি। যে পিএইচডি করছে সে তো অনেক দূর চলে গেছে, তাই না? যে পোস্ট গ্রাজুয়েশন করছে সে তখনও সেই পর্যন্ত পৌঁছাতে পারেনি, ইজন্ট ইট সো? বা কেউ হয়তো সেই মানে গ্রাজুয়েশনই তার কমপ্লিট হয়নি, তো কতটা নিচে কতটা উপরে সেটা তো বোঝা যাচ্ছে না, তাই না? কতটা বিলো। তো যখন সেটা সঠিকভাবে জানা থাকবে না যে কতটা নিচে, তখন আমরা বলবো বিলো। আচ্ছা, তারপরে ভেরি কুইকলি 36 সি। সি, yes, C is the correct answer. 2. She is obliged to you for your help. ঠিক আছে, obliged মানে কৃতজ্ঞ, so she is obliged to you, তোমার কাছে কৃতজ্ঞ, so to you for your help, তোমার হেল্পের জন্য, আবার জন্যটা চলে আসছে। ওকে, তাহলে এটা হয়ে গেল। ভেরি কুইকলি আমরা দেখবো 37 কি হবে, কি মনে হচ্ছে? ডুয়েল মানে হচ্ছে বাস করা, বসবাস করা, লিভ, স্টে। আর উইকেড মানে হচ্ছে খল বা খারাপ লোকজন। উইকেটটা যদিও অ্যাডজেক্টিভ, এখানে উইকেট বলতে উইকেট পিপলকেই বুঝিয়েছে, মানে খারাপ লোকজন আর কি। না, বিটুইন হবে না, তাদের মধ্যে থাকা বলছে। অ্যামাং, ইয়েস অ্যামাং, যে খারাপ লোকেদের মধ্যে থাকা উচিত না। খারাপ লোকেদের মধ্যে পরিবেশ মানে ইফ সামবডি স্টেজ, মানে কেউ যদি থাকে খারাপ লোকজন পরিবেষ্টিত হয়ে, তাহলে সেও তো আলটিমেটলি খারাপের সাথে থেকে থেকে খারাপই হয়ে যাবে, তাই না? তাহলে এটা কি হবে, অ্যামাং হবে। আর ডুয়েল কথাটার মানে হচ্ছে বাস করা, মানে লিভ, স্টে ইত্যাদি। ওকে, দেন 38 কি হবে? ভেরি গুড, অ্যাবস্টেন ফ্রম, খুব ভালো। এই অ্যাবস্টেন কথাটার মানে হচ্ছে বিরত থাকা বা পরিত্যাগ করা। বাংলায় যে আমরা বলি না বিরত থাকা, কোনো খারাপ কাজ থেকে খারাপ কাজকে পরিত্যাগ করলাম বা খারাপ কাজের থেকে নিজেকে সরিয়ে রাখলাম, মানে বিরত থাকলাম ওই কাজটা করার থেকে, তাহলে সেটা হবে অ্যাবস্টেন ফ্রম। ওকে, মানে হোয়াট ডু ইউ ডু ইজ ইউ রিস্ট্রেন ইয়োরসেলফ। অ্যাবস্টেনের আরেকটা ভালো সমার্থক শব্দ, সিনোনিম হচ্ছে রেস্ট্রেন। ওকে, অ্যাবস্টেনের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে রেস্ট্রেন। তো খারাপ কোনো কিছুর থেকে নিজেকে দূরে রাখা হচ্ছে অ্যাবস্টেন ফ্রম, এই যে কোনো কিছু থেকে দূরে রাখা, সো ফ্রম। 39 না, হলো না। টু অ ফাইট, আই চ্যালেঞ্জ মাই অপোনেন্ট টু আ ফাইট, ওর জন্য এটা দিয়েছি। উইথ আ ফাইট না, ফাইটের সাথে না, আমি চ্যালেঞ্জ করলাম তাকে একটা ফাইট করতে আমার সাথে, তাই তো? সো চ্যালেঞ্জ মাই অপোনেন্ট টু আ ফাইট। ওকে, তাহলে এটা হবে টু আ ফাইট, মানে স্পেসিফিক কোনো কিছুর জন্য চ্যালেঞ্জ করেছে, তাহলে টু আ ফাইট। তারপরে নাম্বার 40টা, এটা ভালো করে পড়বেন, দুটো আছে, কি হবে? অপশন এ কেউ বললেন? এ কি কেউ বলেছেন? অপশন এ, আচ্ছা, ওকে, এ ইজ দ্য কারেক্ট আনসার। ইন অ্যাকর্ডেন্স উইথ, এটা খুব ইম্পর্টেন্ট। ইন অ্যাকর্ডেন্স উইথ, এই পুরো জিনিসটা না একটা খুব ইম্পর্টেন্ট ফ্রেজ, ঠিক আছে? ইন অ্যাকর্ডেন্স উইথ মানে হচ্ছে ইন দ্য ওয়ে দ্যাট agrees with or follows। তাহলে এটা বলতে পারি in a way that follows ই বললাম, follows বলতে পারি, agrees ও বলতে পারি, ঠিক আছে? in a way that follows মানে অমুক একটা কিছু মেনে বা কোনো কিছু একটা বিধি মেনে বা কোনো কিছু একটা নিয়ম কানুন মেনে, তাহলে ইন অ্যাকর্ডেন্স উইথ বলতে পারি, ঠিক আছে? তার মানে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল অফ ইন্ডিয়া দ্য প্রেসিডেন্ট ইজ দ্য সুপ্রিম হেড অফ দ্য গভর্নমেন্ট। তার মানে
এই নিয়ম কানুন মেনে এই জিনিসটা হয়েছে, ওই জিনিসটা হয়েছে, ঠিক আছে? তাহলে ইন অ্যাকর্ডেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক জায়গাতে আপনারা পাবেন এটা। আর শেষের কয়েকটা আছে, খুব কুইকলি ডিসকাস করে নেওয়া যাক। 41, they were horrified, আবার খুব ইজি, একটু আগেই একটা দেখেছিলাম, at, shuddered at, horrified at, ঠিক আছে, alarmed at, তাহলে alarmed at, horrified at, shuddered at সব এক, at এটা যেহেতু আছে। তারপরে 42 কি হবে? অপশন সি, ভেরি গুড, কমিটেড টু। আমরা যখনই বলি কমিটেড টু সামথিং, তার মানে কোনো কিছু একটা করতে কমিটেড, ঠিক আছে? কমিট করা মানে কি? একটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া বা একটা ইয়ে করা, সিদ্ধান্তে মানে একটা আমি নির্দিষ্টভাবে ডিসাইড করলাম যে আমি কিছু একটা করব, দ্যাট ইজ আ কমিটমেন্ট। সো কমিটেড টু সামথিং মানে হচ্ছে কোন বিশেষ কজের জন্য আমি যখন কমিট করছি যে আমি কোন কাজটা করব। সো কমিটেড টু, ভেরি গুড, ইন্ডিয়া ইজ কমিটেড টু আ পলিসি অফ পিসফুল এক্সিস্টেন্স। হোয়াট ইজ 43 কি হবে? না, ফর হবে না। 3, yes, Sita is the correct answer, very good, খুব ভালো। আসানসোল, connive at, we should not connive at his wrongdoing। এই connive কথাটার মানে কি? connive কথাটার মানে হচ্ছে যদি আমি কোনো খারাপ কাজকে সমর্থন করি, ইলিগাল কাজ হতে পারে, ইমমরাল কাজ হতে পারে, বা যেটার ইমপ্লিকেশন ব্যাড বা হার্মফুল হতে পারে সবার জন্য বা কারুর কারুর জন্য, ঠিক আছে, সেরকম কোনো কাজকে যদি আমি সমর্থন করি, তাহলে আমি সেটার সাথে কি করছি? আমি সেটার একটা পার্ট অফ দ্যাট খারাপ জিনিস হয়ে যাচ্ছি। তো তো লিগাল ভাষায় বলা হয়, দুভাবে বলা হয়, কনাইভ অ্যাট সাম, অ্যাট হিজ, কনাইভ অ্যাট হিজ যদি বলি তার মানে ওর খারাপ কাজের সাথে, ঠিক আছে, বা ও যেই খারাপ কাজটা করছে সেটার সাথে আমি যুক্ত থাকলাম না, সো কনাইভ অ্যাট বললাম। আর যদি আরেকটা ভাবে হয়, সেটাও আপনারা কোথাও কোথাও পাবেন, এটা একটু মার্ক করে নিন, ইন connivance with, CONNIVANCE, connivance with, মানে কেউ কারুকে খারাপ কাজে মদত দিল, ঠিক আছে? সো আমরা বলতে পারি the bank clerk did the scam in connivance with the bank manager। তার মানে খারাপ কাজটা ব্যাংক ক্লার্ক করলো কার সাথে যুক্ত হয়ে, কাকে সঙ্গী সাথে নিয়ে? ব্যাংক ম্যানেজারকে সঙ্গে নিয়ে, ঠিক আছে? সো ইন কনাইভেন্স উইথও বলতে পারি, বা কনাইভ অ্যাটও এরকম ক্ষেত্রে বলা যেতে পারে, উই শুড নট কনাইভ অ্যাট হিজ রং ডুইং, ঠিক আছে, যে তার রং ডুইং এ আমরা যেন মদত না দিই। আচ্ছা, তারপরে নাম্বার 44, দ্য লাস্ট ওয়ান, ডি, ডি না হলো না, ইয়েস ডি, বাঁকুড়া ইজ কারেক্ট দিস টাইম, ঠিক আছে? 4টা হলো না, কেন হলো না? there was no agreement among the great powers। এই যে among কথাটা এলো, গ্রেট পাওয়ার্স দের মধ্যে, গ্রেট পাওয়ার্স মানে এখানে নেশনস এর কথা বলা হচ্ছে, ঠিক আছে? তো গ্রেট পাওয়ার্স দের মধ্যে কোনো এগ্রিমেন্ট হলো না বা ছিল না অন আ ট্রিটি টু ব্যান নিউক্লিয়ার ওয়েপন্স, এটা ক্যাপিটাল টি হয়ে গেছে, এটা স্মল টি হবে, সরি। সো অন আ ট্রিটি টু ব্যান নিউক্লিয়ার ওয়েপন্স, তার মানে নিউক্লিয়ার ওয়েপন্স ব্যান করার ক্ষেত্রে ইয়েদের মধ্যে, গ্রেট পাওয়ার্সদের মধ্যে কোনো চুক্তি হলো না বা হয়নি বা ছিল না, হোয়াট এভার। তাহলে অ্যামং দ্য গ্রেট পাওয়ার্স অন সামথিং মানে কোনো কিছুর জন্য বা সেই বিষয়, অন অন আ ট্রিটি। আচ্ছা, এগ্রিমেন্ট কি হবে? ঠিক আছে? So these were some of the things
যেগুলো আপনাদের সাথে আজকে ডিসকাস করলাম। সি দ্য সিলেবাস ইজ হিউজ, বাট আপনারা সবসময় নিজেদের কমন সেন্স, নিজেদের ইনস্টিংক্টকে কাজে লাগাবেন, সেন্টেন্স গুলোকে আগে বোঝার চেষ্টা করবেন খুব ভালো করে, তারপরে সেগুলো উত্তর করবেন, ঠিক আছে? অল দ্য বেস্ট অ্যান্ড উই উইল মিট সুন উইথ দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ অল অফ ইউ।